আজকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কস্ট কনসেপ্ট অ্যান্ড ইট ইজ ক্লাসিফিকেশন চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। এখান থেকে আমাদের পাঁচটার মতো অঙ্ক আমরা করব এবং একটা ফর্মস দিব, তোমাদেরকে একটা রুলস দিব, যে রুলসের মাধ্যমে আমরা পুরো অঙ্কটাকে সাজাতে পারবো। এই কস্ট কনসেপ্ট অ্যান্ড ইট ইজ ক্লাসিফিকেশনে দুই ধরনের অঙ্ক আছে, একটা আছে তোমার নর্মালি অঙ্ক আছে, জেনারেল অঙ্ক, আর একটা আছে হলো টেন্ডার। তো আমরা আশা করি যে পাঁচটা অঙ্কের মধ্যে ধারাবাহিকভাবে পাঁচটা অঙ্কের মাধ্যমে আমাদের পুরো চ্যাপ্টারটা আমরা আয়ত্ত করে ফেলতে পারবো। তোমরা ধারাবাহিকভাবে এই যে অঙ্কগুলো আসবে সেগুলোকে একটু খেয়াল করো। আর এখন আমি যেটা তোমাদেরকে বোঝাবো, আমি শুধু ফর্মসটা আর কি, যে ফর্মের মাধ্যমে আমাদের রুলসটা যেটা দেখলে আমরা যে কোনো ধরনের অঙ্কগুলোকে গ্যাদার করতে পারি, সেই ধরনের রুলসটা আমি তোমাদেরকে এখন দিচ্ছি, তোমরা একটু দেখো। কিভাবে করতে হয় আমরা এখানে প্রতিষ্ঠানের নাম লিখে রাখি। নীলছড়া ম্যানুফ্যাকচারিং কোম্পানি কস্ট ফর দ্য ইয়ার 30th December 2020। যে বছরের অঙ্কগুলো আসবে তোমরা বছরটাই লিখবে, যে মাসের অঙ্ক দিবে মাসটা লিখবে, কখন একটা বছরের দিবে, কখন একটা মাসের দিবে, বা 6 মাসের, যখন যে টাইমটা দেয় প্রশ্নে যেটা উল্লেখ থাকবে তোমরা সাধারণত সেটা লিখে দিবে। আর প্রতিষ্ঠানের নাম কস্ট ফর দ্য ইয়ার 30th December এত লিখে দিবে। এখানে আমরা লিখতে পারি কস্ট এলিমেন্টস অথবা পার্টিকুলার। টাকা 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 আমরা হেডিংটা লিখি র ম্যাটেরিয়ালস। ফার্স্টে হলো বিগিনিং, র ম্যাটেরিয়ালস। আমি একটা কাল্পনিক টাকা ধরে যাই, একটা অ্যামাউন্ট ধরে যাই কাল্পনিক, তাহলে তোমাদের জন্য আরো বেশি ইজি হবে যে কোনটা যোগ করলাম কোনটা বিয়োগ করলাম, এটা তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি একটা কাল্পনিক টাকা ধরে গেলাম যে র ম্যাটেরিয়ালস সাপোজ 2 লাখ। এরপরে আছে কি পারচেজ, র ম্যাটেরিয়ালস পারচেজ। র ম্যাটেরিয়ালস পারচেজ ধরো 150 লাখ। এই পারচেজ থেকে এমন হতে পারে যে পারচেজ থেকে র ম্যাটেরিয়ালস রিটার্ন হতে পারে, ডিসকাউন্ট হতে পারে। যদি র ম্যাটেরিয়ালস যদি তোমাদের তথ্যের মধ্যে থাকে র ম্যাটেরিয়ালস ডিসকাউন্ট আবার রিটার্ন, তাহলে তোমরা সেগুলো কি করবে, ওখান থেকে বাদ দিয়ে দিবে, র ম্যাটেরিয়ালস থেকে যে পারচেজ থেকে বাদ দিয়ে দিবে। আর ক্যারেজ ইন যদি থাকে, ফ্রাইট ইন যদি থাকে, তাহলে সেটাকে কি করবে, যোগ করে নিবে। তাহলে আমরা এখানে দেখি লেস হলো ম্যাটেরিয়ালস রিটার্ন। রিটার্ন সাপোজ 5,000 টাকা। আমরা একটা কাল্পনিক অ্যামাউন্ট ধরে যাচ্ছি, 145 লেস ডিসকাউন্ট। 142 3000 ধরলাম। অ্যাড এর সঙ্গে কি করবে,
অ্যাড করে দিবে ক্যারিজ ইন, অর্থাৎ আন্তঃপরিবহনটা, এই ক্যারিজ ইনের আরেকটা নাম হলো ফ্রেট ইন, আন্তঃপরিবহন, অর্থাৎ এই পণ্যদ্রব্য ক্রয় করে আনতে যে পরিবহনটা লাগে সেইটা। ধরলাম এটার জন্য আমার 18,000 টাকা ব্যয় হলো, তাহলে হলো 1,60,000 টাকা। ওকে, আমরা এটার সঙ্গে এটা যোগ করে দিব, হলো 360 লাখ। ওকে, এখন আমরা কি করতে পারি, এখান থেকে লেস হলো ইন্ডিং, র ম্যাটেরিয়ালস। ইন্ডিং র ম্যাটেরিয়ালসটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। সাপোজ ইন্ডিং র ম্যাটেরিয়ালস 50,000 আছে, এখানে থাকে 310। খেয়াল করবে এই লেস ইন্ডিং র ম্যাটেরিয়ালস বাদ দেওয়ার পরে যে হেডিং থাকবে, এই যে টাকাটা, এটা কিন্তু একটা হেডিং, এটার নাম হলো র ম্যাটেরিয়াল ইউজড, অথবা এটার আরেকটা নাম আছে ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড, অথবা ম্যাটেরিয়াল কনজিউমড, যেটাই বলো না কেন, এখানে আমরা র ম্যাটেরিয়ালস ইউজড, র ম্যাটেরিয়ালস কনজিউমড অথবা ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড এরকম নাম হতে পারে। ওকে, এর সঙ্গে এই র ম্যাটেরিয়ালস ইউজড যেটা আছে এর সঙ্গে আমরা অ্যাড করব ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবারকে আমরা অ্যাড করে দিব, সাপোজ 50,000 ডিরেক্ট লেবার। আরেকটা জিনিস অ্যাড করব, ডিরেক্ট আদার এক্সপেন্স, এটা সাপোজ 40,000। এই দুটো যোগ করে ডান দিকে দিব 90,000। এখন এই ম্যাটেরিয়াল ইউজড সঙ্গে যখন ডিরেক্ট এক্সপেন্স গুলো যোগ করব, ডিরেক্ট এক্সপেন্সটা যোগ করার পরে যে অ্যামাউন্টটা পাবো আমরা 4 লাখ, এই 4 লাখের নাম হলো প্রাইম কস্ট। মনে রাখবে এই আরেকটা হেডিং। ওকে, আমরা হেডিং গুলো সাধারণত এই চিহ্নটা দিয়ে দেখাতে পারি। ওকে, এরপর আছে কি প্রাইম কস্ট, আমরা এই চিহ্নটা দিয়ে দেখাতে পারি প্রাইম কস্ট। তাহলে আমরা খেয়াল করলাম যে আমরা একটা প্রাইম কস্ট হলো মুখ্য ব্যয়, তাই না? তো কিভাবে আসলাম আমরা একটা লক্ষ্য করি। বিগিনিং র ম্যাটেরিয়ালস, অর্থাৎ আমার যে শুরুতে, অর্থাৎ বছরের শুরুতে কিছু ম্যাটেরিয়ালস আছে যেগুলো আমাদের আনইউজড হিসেবে ছিল, সেই বিগিনিং র ম্যাটেরিয়ালস হলো 2 লাখ। এর সঙ্গে আমরা কি করছি, ম্যাটেরিয়াল পারচেজ করছি, এই ম্যাটেরিয়াল পারচেজ থেকে রিটার্ন বাদ গেল, ডিসকাউন্ট বাদ গেল এবং ক্যারিজ ইনটা যোগ হলো। এইটার সঙ্গে এটা যদি আমরা যোগ করি, যোগ করলে হলো 360। এর থেকে আমরা লেস করলাম কি এন্ডিং র ম্যাটেরিয়ালস। তোমরা সবসময় খেয়াল রাখবে হেডিং গুলো, যে কার সঙ্গে কি যোগ করলে কোন নাম আসতেছে, এটা একটু খেয়াল করবে, কারণ অনেক সময় মিসিং ফিগার আসবে তোমাদের অঙ্কগুলোতে। জেনারেল যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো তোমাদেরকে দিবে এবং সেখানে হয়তো মিসিং ফিগার গুলো থাকতে পারে, তো মিসিং ফিগার গুলো একটু খেয়াল করবে। ওকে, তো এখানে কি আছে দেখো, এন্ডিং র ম্যাটেরিয়ালস যখনই আমরা বাদ দিচ্ছি, বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা দেওয়া আছে সেটার নাম হলো র ম্যাটেরিয়াল ইউজড। খেয়াল করো বিষয়টা। এর সঙ্গে ডিরেক্ট লেবার, ডিরেক্ট আদার এক্সপেন্স, এইগুলো ডিরেক্ট যে এক্সপেন্স গুলো আছে এগুলো যোগ করার পরে এই ম্যাটেরিয়াল ইউজড এর সঙ্গে যখন ডিরেক্ট এক্সপেন্স গুলো যোগ করব, তখন যে অ্যামাউন্টটা ফিরে আসবে সেটাকে বলে কি প্রাইম কস্ট। ওকে, আমরা বোর্ড ছোট হওয়ার কারণে আমরা এই প্রাইম কস্টটাকে ঠিক আবার উপরে নিয়ে যাচ্ছি, উপরেগুলো তথ্যগুলো মুছে প্রাইম কস্টটাকে উপরে, তথ্যগুলোকে আবার নিচে নিচে সাজাবো। তোমরা যখন খাতায় করবে খেয়াল করবে এই প্রাইম কস্টের নিচ থেকে করে যাবে, কিন্তু
আমি একটু মুছে দিই। তাহলে আমাদের হেডিং ছিল কি, প্রাইম কস্ট। প্রাইম কস্ট একটা হেডিং ছিল। প্রাইম কস্ট কত ছিল? 4 লাখ। ছিল হলো আমাদের প্রাইম কস্ট। এই প্রাইম কস্টের সঙ্গে আমাদের অ্যাড করতে হবে, খেয়াল করো, অ্যাড করতে হবে হলো ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডটা কি? যেমন ইনডিরেক্ট লেবার হতে পারে, ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস হতে পারে। আমি কয়েকটা হেডিং লিখে দিচ্ছি, আমরা অঙ্কের মধ্যে যদিও আমরা নিয়ে আসবো, তারপরও এই ফ্যাক্টরি ওভারহেডের কি কি থাকতে পারে সেগুলো আমি কয়েকটা লিখে দেই। ফ্যাক্টরি ওভারহেড আছে, দেখো একটু খেয়াল করো, ইনডিরেক্ট লেবার। ইনডিরেক্ট লেবার সাপোজ 30,000, indirect materials 20,000। আমরা কিন্তু এটা কাল্পনিক তথ্যের মাধ্যমে অ্যামাউন্টগুলো বসাচ্ছি তোমাদের বোঝার জন্য যে কার সঙ্গে কে যোগ হচ্ছে বিয়োগ হচ্ছে। ফ্যাক্টরি রেন্ট, depreciation on equipment, অর্থাৎ যন্ত্রপাতির অবচয়টা, যন্ত্রপাতি যেহেতু উৎপাদনের কাজে লাগে তো তার যে অবচয়গুলো সেটা এখানে চলে আসবে ফ্যাক্টরি ওভারহেডের ভিতরে। ফ্যাক্টরি ম্যানেজার্স স্যালারি, ফ্যাক্টরি আদার এক্সপেন্স, অর্থাৎ ফ্যাক্টরি রিলেটেড যে এক্সপেন্স গুলো থাকে সেই এক্সপেন্স গুলো ফ্যাক্টরি ওভারহেডের ভিতরে যাবে। থাকতে পারে গ্যাস, ফিউল, পাওয়ার, হিটিং, এগুলোও থাকতে পারে, তাই না? অর্থাৎ ফ্যাক্টরি রিলেটেড থাকতে পারে ফ্যাক্টরির ইন্স্যুরেন্স, ফ্যাক্টরি সাপ্লাইজ, বিভিন্ন ধরনের, অর্থাৎ ফ্যাক্টরি রিলেটেড যে এক্সপেন্স গুলো থাকে সেই এক্সপেন্স গুলোকে তোমরা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে দিবে। ফ্যাক্টরি আদার এক্সপেন্স আমরা ধরে নিলাম আরো 20,000 টাকা। এখন হলো আমরা এটাকে যোগ করে দিতে পারি 50, 70, 80, 1,30,000। এই 1,30,000 টাকার নাম হলো টোটাল ফ্যাক্টরি ওভারহেড। 1,30,000 টাকার নাম কি? টোটাল ফ্যাক্টরি ওভারহেড। আমি একটু লিখে দিই, এটা টোটাল ফ্যাক্টরি ওভারহেড। ওকে, 1,30,000 টাকা হলো, তাই না? 50, 70, 80, 1,30,000। এখান থেকে একটা বিষয় লেস করতে হবে। এই টোটাল ফ্যাক্টরি ওভারহেড থেকে লেস করব হলো সেলস অফ স্ক্র্যাপ। সেলস অফ স্ক্র্যাপটা হলো অকেজ দ্রব্য বিক্রয়। কিছু থাকে যে অকেজ দ্রব্য আছে, সেই অকেজ দ্রব্য যেটা আমার প্রতিষ্ঠানের উৎপাদনের কাজে লাগতেছে না সেগুলোকে আমি কি করব, বাইরে বিক্রি করব। বাইরে বিক্রি করলে কিছু টাকা আসবে, তো সেটা আমরা কি করব, টোটাল ফ্যাক্টরি ওভারহেড থেকে মাইনাস করে দিব। সাপোজ এখানে সেলস অফ স্ক্র্যাপ আছে 10,000, তাহলে এখানে আসলো বিয়োগ করলে হলো 1,20,000 টাকা।
আমাদের যে প্রাইম কস্ট ছিল, এই প্রাইম কস্ট থেকে আমরা ফ্যাক্টরি ওভারহেডের টাকা 120,000 যদি আমরা যোগ করি, তাহলে আমরা পেয়ে যাব হলো এই 5,20,000 টাকা। 5,20,000 টাকার নাম কি, তাই না? 5,20,000 টাকার নাম হলো, দেখো একটু মনে রাখবে হেডিং গুলো, এটার নাম হলো কি ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্ট অথবা প্রোডাকশন কস্ট, প্রোডাকশন কস্ট অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট। এই যে হেডিং গুলো, এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ হেডিং গুলো যদি তোমাদের মনে না থাকে তাহলে অঙ্ক করতে একটু কঠিন হয়ে দাঁড়াবে। আমরা একটু খেয়াল করি, প্রাইম কস্ট আছে, এই প্রাইম কস্ট থেকে যখনই আমরা ফ্যাক্টরি ওভারহেডটা যোগ করে দিলাম, ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পরে যে অ্যামাউন্টটা পেলাম সেটার নাম হলো ওয়ার্ক কস্ট, প্রোডাকশন কস্ট অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট। তোমাদের অঙ্কে বিভিন্ন সময় বিভিন্ন একটা হয়তো চাইতে পারে যে তুমি প্রাইম কস্ট বের করো, ম্যানুফ্যাকচারিং কস্ট বের করো, অথবা ওয়ার্ক কস্ট বের করো, অথবা প্রোডাকশন কস্ট বের করো। তো তুমি যদি এটা না জানো যে এই 5 লক্ষ টাকার যে 5,20,000 টাকা যে ফিগার, এটার নাম কি, যে প্রোডাকশন কস্ট নাকি ওয়ার্ক কস্ট নাকি তোমার ম্যানুফ্যাকচারিং কস্ট, যদি এটা না জানো তাহলে তোমাদের জন্য কিন্তু এটা অঙ্কটা করতে ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমি তোমাদেরকে বললাম, দেখো ওয়ার্ক কস্ট, প্রোডাকশন কস্ট অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট, এই হেডিং গুলো অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। ধরো তোমরা একটা দিন ওই পুরো ফর্মের জন্য ব্যয় করবা, ফর্মেটের জন্য দেখলা যে কি আছে এখানে, তথ্যগুলো কি চাইতেছে, এটা খুব ভালোভাবে দেখে নিলা, তখন অঙ্ক করবে। শুধুমাত্র আমরা অঙ্কটা যার যার স্থানে ডিস্ট্রিবিউট করে দিব, এছাড়া কিন্তু অন্য কোনো কিছুই না। ওকে, তাহলে আমরা এটাকে আবার মুছে দিই, মুছে দিয়ে আমরা এই ওয়ার্ক কস্ট অথবা প্রোডাকশন কস্টকে আমরা উপরে নিয়ে যাই। তোমরা কিন্তু খাতায় যখন করবে নিচে নিচে করবে, খেয়াল রেখো। এখানে আছে কি ওয়ার্ক কস্ট অথবা প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্ট ছিল কত? 5,20,000 টাকা। এই 5,20,000 টাকার সঙ্গে আমরা অ্যাড করে দিব, 5,20,000 টাকার সঙ্গে আমরা অ্যাড করে দিব হলো বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস, ওয়ার্ক ইন প্রসেস, বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি। ওকে, আমার এখানে জায়গা ছোটর কারণে আমি একটু এদিকে লিখতেছি ইনভেন্টরি। বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি যেটা আছে সেটা হলো ধরো 30,000 টাকা, তাহলে হলো 5,50,000 টাকা। এখান থেকে আবার লেস করে দিবে, লেস ইন্ডিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি। ফিগারগুলো তোমরা সাধারণত সোজা সোজা দিবে। ending work in process inventory, এটা ধরো 20,000 টাকা। তাহলে কি হলো দেখো, লেস এন্ডিং ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি 20,000 টাকা বাদ দিলে একটা হেডিং আসবে 5,30,000 টাকা। এই 5,30,000 টাকার নাম হলো কস্ট অফ ম্যানুফ্যাকচারড।
কস্ট অফ ম্যানুফ্যাকচার। এই আরেকটা হেডিং তোমরা এটা মনে রাখবে, কস্ট অফ ম্যানুফ্যাকচার, যেটা হলো কত, 5,30,000 টাকা। এখন প্রশ্ন হলো যে বিগিনিং ওয়ার্কিং প্রসেস এটা কি, আবার এন্ডিং ওয়ার্কিং প্রসেস এটা কি। দেখো আমরা যেটা করতেছি সেটা হলো একটা উৎপাদনশীল যে কোম্পানি আছে, ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, তোমরা হয়তো নাম দেখেই বুঝতেছো ম্যানুফ্যাকচারিং মানে পণ্যদ্রব্য তৈরি করে, যে কোনো ধরনের পণ্যদ্রব্য হতে পারে, সেই ধরনের যে প্রতিষ্ঠান তার হিসাবটা আমরা কিন্তু করতেছি যে কি ব্যয় হচ্ছে আমাদের পণ্যদ্রব্য উৎপাদন করতে, যে একটা পণ্যকে চূড়ান্ত রূপ দিতে যে ধরনের ব্যয় হচ্ছে সেটাই হলো তোমার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তাই না? তো এই ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে প্রথম একটা কাঁচামাল থাকে একেবারে র মেটেরিয়ালস থেকে, একেবারে কোনো কিছুই করা হয় না থাকে। যেমন আমরা যদি আসবাবপত্র তৈরি করি, তো আসবাবপত্র তৈরি করতে হলে আমাদের কি করতে হয়, কাঠ নিয়ে আসতে হয়। সেখান থেকে আমরা কাঠ থেকে আমরা কি পাই, তক্তাগুলো পাই আসবাবপত্র তৈরি করার জন্য। তো তক্তাটা আনি, এটা হলো একেবারে বিগিনিং যে র মেটেরিয়ালস যাকে বলে। এই তক্তাটাকে সাধারণত আমরা ফিনিশিং করে ভালোভাবে কাজের উপযোগী করে, ধরো আমরা বেঞ্চ তৈরি করব। এই বেঞ্চ তৈরি করতে হলে আমাদের অ্যাঙ্গেলগুলো লাগবে, বেঞ্চের যে অ্যাঙ্গেলগুলো লাগবে, অ্যাঙ্গেলগুলো এনে এবং কাঠটাকে খুব ভালোভাবে ফিনিশিং দিয়ে আমরা অ্যাঙ্গেলের উপর স্থাপন করেছি, কিন্তু ফুললি না, একেবারে কমপ্লিটলি করি নাই, কিন্তু কাঁচামাল হিসেবে পড়ে নাই, সেটাকে কিছু হলেও আমরা আংশিক হলেও তাকে কাজে প্রয়োগ করেছি। এটাই হলো ওয়ার্কিং প্রসেস। এই কস্ট অফ ম্যানুফ্যাকচারড হলো কত, 5,30,000 টাকা। এর সঙ্গে আমরা অ্যাড করে দিব হলো অ্যাড বিগিনিং ফিনিশ গুডস। বিগিনিং ফিনিশ গুডস ধরে নাও আমাদের এখানে আছে 70,000 টাকা সাপোজ। এখানে আছে, খেয়াল করো, অ্যাড হলো বিগিনিং ফিনিশ গুডস। ফিনিশ গুডস কোনটা, যেটা আমরা যে পণ্যটা বিক্রয়ের উপযোগী করে তৈরি করে ফেলেছি, ধরো বেঞ্চটাকে টোটাল কমপ্লিট করে ফেলেছি, এখন আমরা আমাদের শোরুমে নিব এবং বিক্রি করব, সেটাকে বলে হলো বিগিনিং ফিনিশ গুডস, যেটা আমরা বিক্রয়ের একেবারে উপযোগী হয়ে গেছে। সেটা হলো বিগিনিং ছিল কত, 70,000 টাকা, তাহলে হলো আমার টোটাল 6 লাখ টাকা। এই যে 6 লাখ টাকা, এটার একটা কিন্তু হেডিং আছে, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। খেয়াল করো, যখন আমরা কস্ট অফ ম্যানুফ্যাকচার আছে, এই কস্ট অফ ম্যানুফ্যাকচারের সঙ্গে যোগ করলাম কি, বিগিনিং ফিনিশ গুডস। বিগিনিং ফিনিশ গুডস যোগ করার পরে যে ফিগারটা আমরা পেলাম সেটার নাম হলো কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এই কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলের থেকে আমরা বাদ দিব হলো লেস এন্ডিং ফিনিশ গুডস। কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল থেকে আমরা যদি এন্ডিং ফিনিশ গুডস, সাপোজ এটাকে আমরা বাদ দিলাম 50,000 টাকা। বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা দাঁড়াইলো 5,50,000 টাকা, এই 5,50,000 টাকার নামই হলো কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড, এই হলো আরেকটা হেডিং। তাহলে আমাদের এখানে আসলো কি, কস্ট অফ ম্যানুফ্যাকচারের সঙ্গে আমরা যোগ করলাম বিগিনিং ফিনিশ গুডস। বিগিনিং ফিনিশ গুডস যোগ করার পরে হলো কি, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এই কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল হলো 6 লাখ। এখান থেকে আমরা বাদ দিলাম কি, লেস এন্ডিং ফিনিশ গুডস 50,000। বাদ দিলে যে ফিগারটা দাঁড়ালো সেটার নাম হলো কস্ট অফ গুডস সোল্ড। তো বিষয়টা হলো, আমরা একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির মূল থিমটাই হলো কি, কস্ট অফ গুডস সোল্ড, যে
পণ্যদ্রব্য উৎপাদন করতে বিক্রিত দ্রব্যের ব্যয় কত এটা নির্ণয় করা, তাই না? তাহলে আমরা দেখলাম যে বিক্রিত দ্রব্যের ব্যয় কিভাবে নির্ণয় করতে হয়। আমি আর একটু হাইলাইটস করে দিই তোমাদেরকে কিভাবে অঙ্কটা আসলো, তাই না? ফার্স্টে আসলো কি র ম্যাটেরিয়াল ইউজড। র ম্যাটেরিয়াল ইউজড আমরা কিভাবে পেলাম, তাই না? তোমরা একটু মেমোরাইজ করো র ম্যাটেরিয়াল ইউজড কিভাবে পেলাম। র ম্যাটেরিয়াল ইউজড পেয়েছি হলো বিগিনিং ইনভেন্টরির সঙ্গে নিট পারচেজ যোগ করেছি এবং এন্ডিং র ম্যাটেরিয়ালস বাদ দিয়েছি। একটু খেয়াল করো যে বিগিনিং ইনভেন্টরি ছিল, এই বিগিনিং ইনভেন্টরির সঙ্গে নিট পারচেজ। নিট পারচেজটা কিভাবে আসলো? পারচেজ মাইনাস পারচেজ রিটার্ন মাইনাস পারচেজ ডিসকাউন্ট প্লাস ফ্রাইডিং বা ক্যারিজিন, এটা যোগ করার পরে আসলো নিট পারচেজ। এরপরে আমরা কি করলাম, উপরে ছিল আমাদের বিগিনিং র ম্যাটেরিয়ালস, দুটো যোগ করার পরে সেখান থেকে আমরা বাদ দিয়ে দিলাম কি এন্ডিং র ম্যাটেরিয়ালস। এই এন্ডিং র ম্যাটেরিয়ালস বাদ দেওয়ার পরে যে ফিগারটা থাকলো সেটার নাম হলো র ম্যাটেরিয়াল ইউজড, অথবা এটার নাম হলো র ম্যাটেরিয়ালস কনজিউমড। এই র ম্যাটেরিয়ালস ইউজডের সঙ্গে আমরা ডিরেক্ট যে এক্সপেন্সগুলো আছে এগুলোকে যোগ করব। ডিরেক্ট এক্সপেন্সগুলো যোগ করার পরে যে ফিগারটা পাবো সেটার নাম হলো প্রাইম কস্ট। এই প্রাইম কস্টের সঙ্গে আমরা ফ্যাক্টরি ওভারহেডগুলো যোগ করব। ফ্যাক্টরি ওভারহেডগুলো যোগ করার পরে যে অ্যামাউন্টটা পাবো সেটার নাম হলো আমাদের ওয়ার কস্ট, প্রোডাকশন কস্ট অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট। তোমরা একটু খেয়াল রেখো যে প্রাইম কস্টের সঙ্গে যখনই আমরা ফ্যাক্টরি ওভারহেডের যে টাকাগুলো আছে যোগ করব তখন পাবো হলো ওয়ার কস্ট, প্রোডাকশন কস্ট অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট। এই ওয়ার কস্ট, প্রোডাকশন কস্ট অথবা ম্যানুফ্যাকচারিং কস্টের সঙ্গে আমরা যোগ করে দিব কি বিগিনিং ওয়ার্কিং প্রসেস। এখান থেকে আমরা বাদ দিব কি এন্ডিং ওয়ার্কিং প্রসেস। বাদ দিলে আমরা পাবো কস্ট অফ ম্যানুফ্যাকচারড। এই কস্ট অফ ম্যানুফ্যাকচারডের সঙ্গে আমরা যোগ করে দিব কি বিগিনিং ফিনিশ গুডস। বিগিনিং ফিনিশ গুডস যখনই আমরা যোগ করব তখন আমরা পেয়ে যাব কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, অর্থাৎ পণ্যটা বিক্রয়ের উপযোগী করে তৈরি করে ফেলেছি। এরপরে আমরা কি করব, এই কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল থেকে আমরা বাদ দিব কি এন্ডিং ফিনিশ গুডস। এন্ডিং ফিনিশ গুডসটা আমরা যখনই বাদ দিব তখন আমরা পেয়ে যাব কি কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড হলো বিক্রিত দ্রব্যের ব্যয়। এখন আমাদের যখন আমরা একটা কস্ট শীট তৈরি করি, এই কস্ট শীটটা তৈরি করতে মুখ্য ভূমিকা হলো বা মুখ্য কাজটাই হলো আমাদের কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করা। কিন্তু এছাড়াও কিন্তু আমাদের আরেকটা পার্ট আছে। আরেকটা পার্ট কি? আরেকটা পার্ট হলো ইনকাম স্টেটমেন্ট। এই ইনকাম স্টেটমেন্টটা এই কস্ট শীটের সাথে একবার করা যায়, আবার যদি তোমাদেরকে বলে আলাদা করে করতে হবে, যে এতে বললো কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে, বিতে বললো ইনকাম স্টেটমেন্ট করতে, তাহলে আমাদেরকে আলাদাভাবে ইনকাম স্টেটমেন্ট করতে হবে। আর যদি এখানে তথ্যের মধ্যে আমার অঙ্কের মধ্যে সেলস দিয়ে থাকে বা অপারেটিং এক্সপেন্সগুলো দেওয়া থাকে তাহলে আমাদের একসাথে আমরা এই কস্ট শীটের মধ্যেই আমরা সেলস পর্যন্ত নির্ণয় করে ফেলবো। তো আমি এটা দুটো নিয়মই তোমাদেরকে দিব। যদি আলাদাভাবে ইনকাম স্টেটমেন্ট করতে হয় তাহলে কিভাবে করতে হবে, আবার এই কস্ট শীটের সঙ্গে আমাদের কিভাবে ইনকাম স্টেটমেন্টটা রিলেটেড বা করা যাবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এখন আমরা এর সঙ্গে অর্থাৎ এই কস্ট শীটের সঙ্গে যে ইনকাম স্টেটমেন্টটা আছে সেটা কিভাবে করতে হয় এটা আমি একটু দেখাই দিই। দেখো আমাদের লাস্টে ছিল হলো কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড এর ফিগার ছিল হলো 5,50,000 টাকা। ওকে, এই কস্ট অফ গুডস সোল্ড এর সঙ্গে আমরা অ্যাড করে দিব, অ্যাড মানে যোগ করে দিব হলো অপারেটিং এক্সপেন্স বা মার্কেটিং এক্সপেন্স, OPERATING, অপারেটিং এক্সপেন্স। এই অপারেটিং এক্সপেন্সের আবার দুইটা অংশ, একটা হলো সেলিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্স। এই অপারেটিং এক্সপেন্সের পার্ট কয়টা আমি বললাম? দুইটা। একটা হলো সেলিং এক্সপেন্স অর্থাৎ
বিক্রয় করতে যে যে ব্যয়গুলো হয় আমি একটু বের করে তোমাদেরকে দেখাই, কয়েকটা দিয়ে দিই। একটা হলো সেলসম্যান স্যালারি, সেলসম্যান স্যালারি সাপোজ 15,000 টাকা। অ্যাডভার্টাইজিং কস্ট, অ্যাডভার্টাইজমেন্ট কস্ট বা এক্সপেন্স। থাকতে পারে ব্যাড ডেটস, এরকম আরো থাকতে পারে কি তোমার বিক্রয় সংক্রান্ত আরো যে ব্যয়গুলো আছে, যেমন স্টোর তোমার সাপ্লাইজ থাকতে পারে, স্টোর সাপ্লাইজ যেটা আছে এক্সপেন্স, এটা থাকতে পারে। তারপরে আরো আনুষঙ্গিক কিছু থাকতে পারে, যেগুলো তোমার স্টোরের যে ফার্নিচার আছে তার ডিপ্রিসিয়েশনও থাকতে পারে, যদি স্টোরের কথা বলে। ওকে, তো আমরা তিনটাই নেই, আমরা অঙ্কের মধ্যে এগুলো ক্লিয়ার করে দিব। ওকে, তাহলে হলো 20-30,000 টাকা। এরপরে আছে আরেকটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের ভিতরে কতগুলো এক্সপেন্স আছে একটু খেয়াল করো, যে অফিস সাপ্লাইজ, অফিস সাপ্লাইজ এক্সপেন্স সাপোজ 5,000 টাকা। ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, depreciation on office furniture, depreciation on office furniture, এটা ধরো 10,000 টাকা। অফিস ম্যানেজার স্যালারি সাপোজ 13,000 টাকা। 13, 23, 25, 30,000 টাকা। খেয়াল করো এই দুই প্রকারের টাকাটা হলো কত, 60,000। অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড এর সঙ্গে অপারেটিং এক্সপেন্স, এই অপারেটিং এক্সপেন্সের কিন্তু দুইটা পার্ট বললাম, একটা হলো সেলিং আর একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ। এই কস্ট অফ গুডস সোল্ড এর সঙ্গে যখন অপারেটিং এক্সপেন্স, টোটাল 60,000 টাকার নামই কিন্তু অপারেটিং এক্সপেন্স, এটা যখন আমরা যোগ করলাম তাহলে আমরা পেলাম হলো 6,10,000 টাকা। এই 6,10,000 টাকা হলো টোটাল কস্ট। আরেকটা হেডিং টোটাল কস্ট, টোটাল কস্ট হলো কত, 6,10,000 টাকা। এখন আমাদের প্রশ্নে যদি সেলসের পরিমাণ দিয়ে দেয় তাহলে আমরা এখানে সেলস লিখে সেলস থেকে টোটাল কস্ট বাদ দিলে আমরা প্রফিট পেয়ে যাব। অথবা তোমাদের প্রফিটটা বিভিন্ন ভাবে বলবে, যেমন টোটাল কস্টের উপর 25% অথবা 20% অথবা 15% একটা পার্সেন্টেজ দিবে। অথবা সেলস দিলে আমরা ধরে নিলাম যে আমাদের প্রতিষ্ঠানে সেলস দিয়ে দেওয়া ছিল, সেলস দেওয়া আছে কত, ধরো 7 লাখ টাকা সেলস দেওয়া আছে, আমরা সেলসটা লিখবো। আর এই যে গ্যাপে লিখবো হলো প্রফিট, প্রফিট লিখবো কত, 90,000 টাকা। আমি যে অঙ্কগুলো সেট আপ করবো, অঙ্কগুলো যে 5টা অঙ্ক বলেছি, যখন অঙ্কগুলো দিব তখন আমি কিন্তু এই বিভিন্ন অ্যাঙ্গেলে প্রফিট কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো দিয়ে দিব। যে টোটাল কস্টের উপর যদি পার্সেন্টেজ থাকে কিভাবে বের করতে হয়, সেলস যদি থাকে। এখন তো আমরা দেখাই দিলাম যে সেলসের টাকাটা আমাদের অঙ্কের মধ্যে, ধরো সেলসের টাকা আছে, সেখান থেকে আমরা টোটাল কস্ট বাদ দিলাম, ভিতরে যেটা থাকবে গ্যাপে এটাই হলো প্রফিট। অনেক সময় সেলসের উপর প্রফিট ধরতে বলে, সেলসের উপর এত পার্সেন্ট হলে প্রফিট কত, এভাবে যেভাবে দিক না কেন, যত প্রক্রিয়ায়
প্রশ্নে উল্লেখ করা থাকুক না কেন ওই সমস্যার মধ্যে দিয়ে আমি এটা আলোচনা করে দিব। তো যাই হোক, কস্ট শীটের মধ্যে যদি ইনকাম স্টেটমেন্ট আমাদের এই তথ্যগুলো থাকে আমাদের এইভাবে করে দিতে হবে। এখন আমি যেটা করব সেটা হলো, যদি আমাদের ইনকাম স্টেটমেন্টটাকে আলাদা একটা পার্টে করতে বলে তাহলে আমরা কিভাবে ইনকাম স্টেটমেন্টটা করব। ওকে, এই হলো একটা ইনকাম স্টেটমেন্ট যেটা আমরা একেবারে একটা ছকের মাধ্যমে আমরা করে গেলাম। আর এখন আমাদের এ পার্টে চাইলো কস্ট অফ গুডস সোল্ড, বি পার্টে চাইলো হলো ইনকাম স্টেটমেন্ট। তো আমরা যদি এভাবে চেয়ে থাকে বি পার্ট যে ইনকাম স্টেটমেন্ট কত, তো আমরা সেভাবে করতে যাচ্ছি। এখন আলাদাভাবে ইনকাম স্টেটমেন্ট করতে বললে আমরা লিখব প্রতিষ্ঠানের নাম, নিজেরা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার যা আছে তা থাকবে। এখন আমরা ইনকাম স্টেটমেন্টটা করে ফেলতে পারি। প্রথম ধরো এই অঙ্কেই যে সেলস ছিল, সেলস আছে, সেলস ধরো 7 লাখ টাকা সেলস আছে, লেস হলো কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড কত টাকা ছিল? কস্ট অফ গুডস সোল্ড ছিল 5,50,000 টাকা। কস্ট অফ গুডস সোল্ড ছিল কত? 5,50,000 টাকা। আমরা এই সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে পেলাম হলো 1,50,000 টাকা। এটার নাম হলো গ্রস প্রফিট। গ্রস প্রফিট, গ্রস প্রফিট পেলাম কত? 1,50,000 টাকা। এই গ্রস প্রফিট থেকে আমরা লেস করব অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স, তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম ওই অপারেটিং এক্সপেন্সটাই যে দুইটা পার্ট ছিল, একটা হলো সেলিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্স আমরা ওই টাকাটাই ধরে নিলাম। সেলিং এক্সপেন্স সরাসরি আমরা হেডিং এ দিয়ে দিলাম যে আমরা জানি সেলিং এক্সপেন্সের মধ্যে কি কি যায়, ফিগারগুলো যায়। আমরা তখন দেখলাম সেলসম্যান স্যালারিজ, তারপরে দেখলাম অ্যাডভার্টাইজিং, ব্যাড ডেটস। সেলিং এর মধ্যে আরেকটা যায় হলো তোমার ক্যারিজ আউটওয়ার্ডস, যেটা বহি পরিবহন, যেটা সেটাও যায়। এরপরে হলো কি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আমরা ওই টাকাটাই এখানে দিয়ে দিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের ভিতরে। ওখানে যেগুলো গেল, যদি এখানে ওই তথ্য থাকে আলাদা আলাদা করে আমরা লিখে দিব। ওকে, সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দুটো যোগ করলাম, যোগ করলে হলো 60,000 টাকা। এটা আমরা দেখো এখানে লেস লিখেছি, খেয়াল করো যে গ্রস প্রফিট থেকে বাদ যাবে হলো তোমার কি, তোমার অপারেটিং এক্সপেন্স। এই অপারেটিং এক্সপেন্স বাদ গেলে থাকে 9,15 90,000 টাকা। এই 90,000 টাকার নামই হলো নেট প্রফিট। নেট প্রফিট। তো এভাবে যদি আমাদের আলাদা আলাদা পার্টে বলে ইনকাম স্টেটমেন্ট করতে, তাহলে এভাবে আমরা করে যাব। আর এই সেলিং এক্সপেন্স সরাসরি টাকা যদি না থেকে আলাদা আলাদা সেলিং এক্সপেন্সের ভিতরে যে এক্সপেন্সগুলো যাবে সেগুলো থাকলে আমরা এটাকে হেডিং লিখে নিচে নিচে দিয়ে দিয়ে আমরা করে যাব। এটা সাধারণত আমরা যখন অঙ্কগুলো করব, অঙ্কের ভিতরেই এগুলো কিভাবে করতে হবে আমি আরো ভালোভাবে দেখাই দেবো। যেহেতু এটা ফর্মস, রুলস কিভাবে এটা করতে হবে এই একটা ধারণা তোমাদেরকে দিয়ে দেওয়া হলো। মোটামুটি তোমরা এটা একটু বাসায় ভালোভাবে দেখবে, পড়বে যে কোনটা কার মধ্যে কিভাবে যাচ্ছে, তাহলে আশা করি তোমরা এটাকে খুব ভালোভাবে বুঝতে পারবে। তো এ পর্যন্তই আজকে, ধন্যবাদ।